দুদিন দু চোখের পাতা এক করতে পারেনি শঙ্করবাবু। আজ সবেমাত্র নিজের মেয়েকে দাহ করে ফিরে একটু বিছানায় গায়ে এলিয়েছিলেন। এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে আসে, আমি 5 মিনিটেই আসছি কাকু। বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি গিয়ে শঙ্করবাবু নিজের বসার ঘরে গিয়ে বসেন। মিনিট 5-এর মধ্যে একজন অল্প বয়সী মেয়ে শঙ্করবাবুর বসার ঘরে উপস্থিত হন। তাকে দেখে যেন একটা আশার আলো ফুটে ওঠে ওনার মুখে। ঘরে যে মেয়েটি ঢুকলেন তিনি শঙ্করবাবুর একজন ছোটবেলার বন্ধুর মেয়ে, এই শহরের নামকরা আইনজীবী মোহনা সেনগুপ্ত। তিনি ঢুকেই বললেন, ফোনটা পেয়ে সোজা এয়ারপোর্ট থেকে আপনার বাড়িতে এলাম। আমাকে একবার সবটা বলুন, কিভাবে এত কিছু হয়ে গেল। তার আগে বলুন, কাকিমা কেমন আছে এখন? তোর কাকিমা খুব অসুস্থ। মেয়ের ওইভাবে চলে যাওয়াটা মেনে নিতে এখনও পারেনি, বারবার অচেতন হয়ে যাচ্ছে। ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে গেছে, ঘুমোচ্ছে। ছেলে ওর পাশে আছে। বেশ, এবার বলুন কি হয়েছিল আপনার মেয়ের সাথে। সবটা খুলে বলবেন, কিছু লুকোবেন না। চিন্তা করবেন না, দোষীরা অবশ্যই উপযুক্ত শাস্তি পাবে। নিজেকে একটু গুছিয়ে নিয়ে শঙ্করবাবু বলতে শুরু করেন। রিটায়ার হবার পর থেকে সকালে হাঁটতে যাওয়াটা এখন ওনার রোজ দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আগে সকাল সকাল অফিস বেরোবার তাড়া থাকতো, তাই ইচ্ছে থাকলেও সকালে হাঁটতে যাওয়া হয়ে উঠত না। বর্তমান অভ্যাস মতন শঙ্করবাবু 2 দিন আগেও সকালে পাশের পার্কে হাঁটতে গেছিলেন। ওনার ছেলে গিয়ে খবর দেয় তার দিদি খুব অসুস্থ, নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। তারা যেন দ্রুত যায়, এটা তার জামাইবাবু কিছুক্ষণ আগেই তাকে ফোনে বিষয়টি জানিয়েছে। কিছুক্ষণ সময়ের মধ্যেই সপরিবারে ওনার জামাইয়ের বলা নার্সিংহোমে পৌঁছন শঙ্করবাবু। গিয়ে দেখেন ডাক্তার ততক্ষণে জানিয়ে দিয়েছেন তার মেয়েকে বাঁচানো যায়নি। অতিরিক্ত ঘুমের ওষুধ একসাথে খাওয়াই মূলত মৃত্যুর কারণ। আপনার জামাই কি পণের জন্য চাপ দিত? মোহনা জানতে চায়। জানি না মা, আমার মেয়ে দিশা সেই নিয়ে কোনোদিনও কোনো কথা বলেনি। আমার জামাইয়ের কিন্তু কোনো অভাব নেই, বড় চাকরি করে। মেয়ে সুখে থাকবে বলেই তো বিয়েটা দিয়েছিলাম। ওরা আমার মেয়েটাকে মেরে দিল। আপনার মেয়েকে দেখে বুঝতে পারেননি যে সে ভালো নেই? দিশা বিয়ের পর খুব একটা এ বাড়িতে আসতো না। যখন আসতো জামাইয়ের সাথে আসতো, অনেক উপহার নিয়ে আসতো, সবার সাথে হাসি খুশি ভাবেই মিশত। কোনোভাবেই বুঝতে দেয়নি ওর মনে কি চলছে। আমার মেয়েটার পোস্টমর্টম রিপোর্টেও লেখা ঘুমের ওষুধ খাবার জন্যই মৃত্যু। মৃত শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু ওর মনে যে আঘাত ছিল সেটা তো রিপোর্টে এলো না। তুমি দোষীদের শাস্তির ব্যবস্থা করো মা। হাত জোর করে মোহনার কাছে অনুরোধ জানায় শঙ্করবাবু। তাহলে কি মনে হয় আপনার জামাই অন্য সম্পর্কে জড়িত? এখন তো এটাই মনে হয় মা। আমি আমার স্ত্রী এই বিষয়টার উপরে ভিত্তি করে থানায় অভিযোগ করেছি। আমি চেষ্টা করব কাকু, আপনার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের সবাইকে শাস্তি দেওয়ার আর সত্যিটা সামনে আনার। দিদির মৃত্যুর জন্য যারা দায়ী সবাইকে তুমি শাস্তি দিতে পারবে না মোহনাদি। কথা শুনে সবার চোখ যায় দরজার দিকে। ওদের কথার মাঝে কখন যে দিশার ভাই সৌরভ এসে দাঁড়িয়েছে কেউ খেয়াল করেনি। মোহনার পাশে এসে বসে সৌরভ। আচ্ছা দিদি, সব অপরাধীদের কি সত্যি শাস্তি হয়? মোহনা হাত রাখে সৌরভের মাথায়। কিছু কি বলতে চাও মোহনাদি? আমার দিদির মৃত্যুর জন্য শুধু যে ও শ্বশুরবাড়ির লোক দায়ী এমনটা নয়, এ বাড়ির লোকও দায়ী। পড়াশুনোই বরাবর ভালো ছিল আমার দিদি। ও চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, চাকরি করতে। কিন্তু আমার বাবা চেয়েছিল নিজের রিটায়ারের আগেই দিদির বিয়ে দিতে। হয়তো এটাই মধ্যবিত্ত পরিবারের অলিখিত কারণ। দিদি ভীষণ আপত্তি করেছিল। আমি আর মা চেষ্টা করেছিলাম বাবাকে বোঝাতে, লাভ বিশেষ কিছুই হচ্ছিল না। এর মধ্যেই বাবার একদিন স্ট্রোক হয় অফিস থেকে ফেরার পথে। বেশ কয়েকদিন নার্সিংহোমে থেকে বাবা বাড়ি ফেরে। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় বাবার একদম চিন্তা করা বারণ। এটা শোনার পর থেকে মা বাবার এই অসুস্থ হওয়ার জন্য দিদিকে দায়ী করতে থাকে। দিদির চিন্তায় নাকি বাবার এই অবস্থা। আমি দিদি দুজনেই চেষ্টা করেছিলাম মা বাবাকে বোঝাতে, লাভ হয়নি। দিদির পাশ থেকে মাকে সরে যেতে দেখে দিদি বেশ ভেঙে পড়ে। বাবার অসুস্থতার কথা ভেবে দিদি বিয়েতে রাজি হয়। দিদির স্বামী রাজীবদা বড় চাকরি করে। ওদের অবস্থা আমাদের থেকে অনেক ভালো। বাবা সবটাই দেখে শুনে ঠিক করেছিল। দিদি ওই বাড়ি গিয়ে পড়াশোনা করার কথা বলতেই রাজীবদা বলেছিল, মন দিয়ে সংসার করো, তোমার তো কিছুর অভাব রাখিনি। পড়াশোনা করে চাকরি করার ইচ্ছে থাকলে বিয়েটা করতে না। চেষ্টা করেও দিদি বোঝাতে পারেনি কি চেয়েছিল দিদি। টাকার কোনো অভাব ছিল না রাজীবদাদের, ওদের কোনো দাবিও ছিল না। তবে দিদিকে সম্মান করত না। কথায় কথায় দিদিকে শুনতে হতো রাজীবদার বন্ধুদের স্ত্রীদের সবার একটা আলাদা পরিচয় আছে। দিদির নেই, তার জন্য রাজীবদার সম্মানে লাগে।
দিদিকে একটা সুতো কিনতে গেলে নয় নিজের বাবা বা তার কাছে হাত পাততে হবে। দিদি ছোট একটা প্রাইভেট চাকরি জোগাড় করেছিল, সেটা জানতে পেরে রাজীব দা অশান্তি করে। তার স্ত্রী একটা ছোট চাকরি করবে, এতে তার সম্মান যাবে। এমনকি এই বিষয় নিয়ে রাজীব দা বাবা মাকেও কথা শুনিয়েছিল যে আমাদের কোনো স্ট্যান্ডার্ড নেই। কোনোদিন দিদি যদি নিজের পছন্দ মতন কিছু কিনতো রাজীবদার জন্য, তাকে শুনতে হতো নিজের টাকায় কিছু কিনে দিলে বুঝতাম, আমার টাকায় আমায় গিফট করার দরকার নেই। এই বাড়িতে যখনই আসতো রাজীবদা সবার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। বাড়ি ফেরার পর দিদিকে হিসেব দিত ঠিক কত টাকা খরচ হয়েছে। দিদির বন্ধুরা এক এক করে নিজের কর্মজীবনে প্রতিষ্ঠিত হচ্ছিল। দিদি তাদের সফলতার কথা শুনে খুশি হলে শুনতে হতো নিজের কোনো যোগ্যতা নেই, অন্যের খুশিতে খুশি হয়ে কী লাভ। এবারে এসে দিদি মাকে বোঝাতে চেয়েছিল সে ভালো নেই ওই বাড়িতে। মা দিদিকে বলেছিল এমন কিছু করবি না যাতে তোর বাবার চিন্তা বাড়ে। দিদি কিছু বলেনি, চলে গেছিল। আচ্ছা মোহনাদি, অধিকাংশ বাবারা নিজে রিটায়ারের আগে মেয়েকে বিয়ে দিতে চায় কেন? বাবা মা অসুস্থ হলে ছেলে মেয়ের বিয়ে দেওয়াটা জরুরি হয়ে যায় কেন? মোহনা চুপ থাকে, এই উত্তর তার কাছে নেই। আমাদের চারপাশে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে চলছে। তুমি এত কিছু জানলে কি করে সৌরভ? একটা ডায়েরি এগিয়ে দেয় সৌরভ। দিদি বরাবর ডায়েরি লিখত। গতবার বাড়ি এসে এটা ফেলে যায় ভুল করে, বা ইচ্ছে করে হয়তো রেখে গেছিল যাতে যদি কেউ এটা পড়ে দিদির মনের অবস্থা জানতে পারে। দিদি বিয়ের আগের ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, তাই জানি বাকিটা ডায়েরি পড়ে। মোহনাদি আমার দিদি তার বন্ধুদের সহযোগিতায় আবার পড়াশোনা শুরু করতে চেয়েছিল। মানসিক চাপ থেকে মুক্তি পেতে কাউন্সেলিংও শুরু করেছিল। দিদি চেয়েছিল সুন্দর জীবন, হয়তো কোনো কারণে চাপটা সামলাতে পারেনি, তাই এই পথ বেছে নেয়। রাজীবদার অন্য সম্পর্ক আছে কিনা আমি জানি না, তবে রাজীবদার পরিবার, আমার বাবা মা সবাই মিলে দিদির মনটাকে খুন করেছিল এটা জানি। মোহনা বেরোতে গিয়েও থমকে দাঁড়াই। আমি আমার মতন চেষ্টা করব সৌরভ, যাতে তোমার দিদির অপরাধীরা শাস্তি পায়। তবে তুমি ঠিক, সব অপরাধীদের শাস্তি আইন দিতে পারে না, তারা সারা জীবন বিবেকের দংশনে মরে। মোহনা চলে যায়, কিন্তু শঙ্করবাবুর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে যায়, দিশার মৃত্যুর জন্য আসল দোষী কে?